চাকরির বাজারে এই যে এত এত প্রেসার, আইটি সেক্টরে পড়াশোনা করে চাকরি কেন করতে হবে? উদ্যোক্তা হতে সমস্যা কোথায়? জেনারেশন এক্স ছিল যে আমি পড়ালেখা করেছি চাকরি করার জন্য। জেনারেশন ওয়াই এসে অলরেডি বলা শুরু করেছে যে না, আমি বোধহয় চাকরি ছাড়া অন্য কিছু করার জন্য পড়ালেখা করেছি। আর জেনারেশন জেন জি যেটাকে আমরা বলি, ওরা ডাইরেক্টলি বলতেছে আমি চাকরির জন্য পড়ালেখা করি নাই। আপনার কিন্তু এখন একটা স্টার্ট আপ লঞ্চ করতে 15-20 জন 50 জন মানুষের দরকার নাই। 10 জন মানুষ নিয়ে আপনি এআই টুলস ইউজ করে আপনি একটা স্টার্ট আপ লঞ্চ করতে পারবেন। ইউনিভার্সিটি তাকে অ্যালাউ করে যে তোমার মিনিমাম এই ক্রেডিট থাকতে হবে, তোমাকে সিজিপিএ 3.6 না হলে তুমি হবে না, ওইটার দিকেও রাখতে হবে, তাকে আবার জবের এক্সপিরিয়েন্সও দেখাতে হবে। তো 3 বছর 4 বছর পর একটা ছেলে যখন সার্টিফিকেট নিয়ে বেরোবে, ওইটার সাথে তো এক্সপিরিয়েন্স কাভার করে না। আবার যখন রিক্রুটার অ্যাড দিচ্ছে তখন বলছে যে ফ্রেশ বাট 3 বছরের এক্সপিরিয়েন্স। রাকিব আহমেদ, স্টুডেন্টরা কিংবা যারা আইটি সেক্টরে আসলে কাজ করতে আগ্রহী মাঝে মাঝে খুব আনরিয়ালিস্টিক জবের মুখোমুখি হবে। সো হাউ ক্যান ইউ ফিক্স ইট? আমার এই কথাটার সাথে না আপত্তি আছে। আনরিয়ালিস্টিক বলে কিছু নাই, রিয়েল ওয়ার্ল্ডে আনরিয়াল বলে কিছু থাকতে পারে না। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আমাদের ডেফিনেশনটা একটু আগে যেটা বললাম যে আইটি হচ্ছে দ্রুত পরিবর্তনশীল সেক্টর। ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পরিবর্তনশীল সেক্টর যদি দ্রুত পরিবর্তনশীল হয় সেটা হলো আইটি। তো আপনি এটার অ্যাডভান্টেজ নিবেন, তো এটার ডিসঅ্যাডভান্টেজটাও আপনাকে নিতে হবে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে সকালবেলা আপনার কাছে যেটা রিয়েল মানে বাস্তব, বিকেলবেলা সেটাকে মনে হচ্ছে আনরিয়াল। আপনি পড়ে আসলেন 4 বছর একটা সাবজেক্ট একটা স্কিল নিয়ে, পরের দিন সকালবেলা উঠে আপনার সিভিতে দেখলেন যে এটাকে আনরিয়ালিস্টিক বা অবাস্তব মনে হচ্ছে। ওই যে দ্রুত পরিবর্তনশীলতার কারণে। কারণ রাসেল যেটা বলছে এআই বা আমরা এই এআইটাকে কেন আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা কেন, তার মানে কি আমাদের বুদ্ধি কি কমে যাচ্ছে যে আমাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা হায়ার করতে হচ্ছে? না, কারণ ওই এআইটা তো বানাচ্ছে কেউ না কেউ। তার মানে কি আমরা আসলে আরো বেশি টাইম 24/7 কাজ করলেও শেষ হবে না, এরকম কিছু কাজ আমরা করতে চাই সব সময়। তো সেই জায়গাটা এসে এত দ্রুত পরিবর্তনশীল সেক্টর যে একটা ছেলে যখন সিভি তৈরি করছে, তার সিভিটা সকালবেলা সে করছে, এটা যখন 3 দিন পরে গিয়ে রিক্রুটারের কাছে যাচ্ছে, ততক্ষণে রিক্রুটারের কাছে আরো 500 রিকোয়ারমেন্ট অ্যাড হয়ে গেছে এই জবের ক্ষেত্রেই। ওই পরিবর্তনশীল সেক্টরের কারণে এটা হয়েছে। তার কাছে মনে হচ্ছে নো, আমার তো এটা চেঞ্জ করতে হবে, এটা একটু চেঞ্জ করতে হবে, এই স্কোপটাকে এটাকে আর একটু ডিফাইন করতে হবে, আর একটু এরিয়া অফ ওয়ার্কটাকে বাড়াতে হবে। এই করতে গিয়ে যখন ছেলেটা সিভিটা যখন জমা দিচ্ছে, তখন গিয়ে রিক্রুটারের কাছে সেটা একটা অবাস্তব মনে হচ্ছে বা এটা আনরিয়াল হয়ে যাচ্ছে। ওই ছেলেটাকে তখন মনে হচ্ছে যে না, আমি তো আসলে মনে হচ্ছে যে এটা রিয়ালিস্টিক না, সে তো বলছে আমাকে এটা লাগবে। কিন্তু আমরা যখন যেটা বলছি সেটাকে ডিফাইন করতে গিয়ে আমাদের সময় লেগে যায়, যে আমি কি চাচ্ছি সেটা তৈরি হতে গিয়ে আমার পেছনে কিন্তু অনেক ব্রেইনের অনেক কাজ থাকে, যে জিনিসগুলি আমরা প্রেজেন্ট করতে পারি না, কিন্তু আমাদের এটা করতে সময় লাগে। আজকে আমি যেটা ভাবছি কালকে সেটা করছি। তো ওই ভাবনা এবং করার মধ্যে যে গ্যাপটা, ওইটাকে আসলে মনে হয় যে আপনারা আনরিয়ালিস্টিক বলছেন। আচ্ছা, আসলে এটা আনরিয়ালিস্টিক না, কারণ হচ্ছে যে আমার ফোকাসড হওয়া ভীষণটা খুব জরুরি। আপনি যদি চিন্তা করে দেখেন যে একটা ছেলে এডুকেশন করছে, এখন একটা ছেলে পড়বে না কাজ করবে? আপনি এক্সপেরিয়েন্সের কথা বলেন, জব এক্সপেরিয়েন্স, আপনি যখন দেখবেন যে সে ফ্রেশ গ্রাজুয়েট চাচ্ছে, ফ্রেশ লেগ তার দরকার, ফ্রেশ মাইন্ড দরকার, পাশাপাশি তার 5 বছরের এক্সপিরিয়েন্সও দরকার বা 3 বছরের এক্সপিরিয়েন্স অ্যাড করে দিচ্ছে। এখন একটা ছেলে 3 বছর ধরে পড়বে না 3 বছর ধরে এক্সপিরিয়েন্স অর্জন করবে? তো এক্সপিরিয়েন্স করতে গেলে তাকে জব পেতে হবে। ইউনিভার্সিটি তাকে অ্যালাউ করে যে তোমার মিনিমাম এই ক্রেডিট থাকতে হবে, তোমাকে সিজিপিএ 3.6 না হলে তুমি হবে না, ওইটার দিকেও রাখতে হবে, তাকে আবার জবের এক্সপিরিয়েন্সও দেখাতে হবে। তো 3 বছর 4 বছর পর একটা ছেলে যখন সার্টিফিকেট নিয়ে বেরোবে, ওইটার সাথে তো এক্সপিরিয়েন্স কাভার করে না। আবার যখন রিক্রুটার অ্যাড দিচ্ছে তখন বলছে যে ফ্রেশ বাট 3 বছরের এক্সপিরিয়েন্স। তো ওইটা তো আনরিয়ালিস্টিক মনে হবেই। তাহলে কি করতে হবে? একাডেমিয়াকে বলতে হবে যে চলেন ভাই,
আমরা আপনাদেরকে ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্ন করাই, আমরা ফার্স্ট ইয়ার ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে পারি। তাহলে 3 বছর ওই ইন্টার্নশিপ প্রোগ্রামটাকে যদি আমি ক্যালকুলেট করি অ্যাজ এ এক্সপেরিয়েন্স, আমার যদি এরকম একটা পলিসি লেভেলে করে দিতে পারি এমপ্লয়ারদেরকে বা ইয়েকে, যে না ঠিক আছে তার ইন্টার্নশিপটাকেও আপনি এক্সপেরিয়েন্সে কনসিডার করবেন, তাহলে কি হয়, একটা ছেলে 3 বছরের ক্যারিয়ারে ইজিলি সে 2 বছরের এক্সপেরিয়েন্স শো করতে পারে। সে যেখানে ইন্টার্ন করছে তার বাইরে তো সে আসলে জব করতে যাবে না, যাবে কি? তাহলে সেটা কিন্তু আর আনরিয়ালিস্টিক হয় না। আনরিয়ালিস্টিক তখনই হয় যখন ওই এ বসে থাকে ওর আশায়, ও বসে থাকে এর আশায়। তখন ওই যে এমপ্লয়ারের মাথায় কি চলছে এটা এমপ্লয়ি জানছে না, এমপ্লয়ি কিভাবে তৈরি হচ্ছে এমপ্লয়ার জানছে না। তো যার ফলে দুইজনের রিকোয়ারমেন্ট যখন ম্যাচ হয় না, তখন এটাকে আমরা বলি অবাস্তব। ব্যাপারটা আসলে অবাস্তব না, এটা বাস্তব। তো বাস্তবতার সাথে মিল রাখতে গেলে আপনাকে ওই আবারও ইনফরমেশন গ্যাপের বিষয়টাই আসবে, যে আপনি কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবেন। কারণ সকাল বিকাল তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই চেঞ্জিং ওয়ার্ল্ডের চেঞ্জিং সেক্টর, মানে হাইয়েস্ট রেট অফ চেঞ্জিং সেক্টর যদি হয়, তাহলে সেই সেক্টরে আপনাকে টিকে থাকতে হলে আপনার মানে স্পিড লিমিট বা আপনার লেভেল অফ থিঙ্কিংটা কোন জায়গায় হতে হবে। যে আপনি যদি পড়তেই থাকেন, আপনি যদি চিন্তা করেন যে আমি লেখাপড়াই করে তারপরে জবে যাব, তাহলে আবার তখন ওইখানে ট্রেনিং, স্কিল সেট, অনেক কিছু প্রয়োজন আছে। কিন্তু এক্সপেরিয়েন্সটা কোথায় পাবেন আপনি? সবচেয়ে বড় প্রবলেমটা হয় এক্সপেরিয়েন্সের। আমার কাছে, আমি যদি অ্যাজ এ এমপ্লয়ার চিন্তা করি, যে আমি মনে করি যে না আমি একটা ফ্রেশ ছেলে নিব যে 48 ঘন্টা কাজ করতে পারবে, তার কাছে 24 ঘন্টা মানে 48 ঘন্টা। আবার তার এটা ফ্রেশ লাগবে, আবার তার এক্সপেরিয়েন্সও হতে হবে যে সে যেন আমি বলার আগেই সে এই কাজটা করে দেয়। তো এইটা তো দুইটা একসাথে সম্ভব না। আর দুইটা যখন একসাথে সম্ভব করতে হয়, তখন ওইটাকে অবাস্তব মনে হয় জি বা আনরিয়ালিস্টিক মনে হয়। জি, আমরা একদম স্পষ্ট হয়েছি। রাসেল আলম, চাকরির বাজারে এই যে এত এত প্রেসার, আইটি সেক্টরে পড়াশোনা করে চাকরি কেন করতে হবে? উদ্যোক্তা হতে সমস্যা কোথায়? নাইস। হ্যাঁ, সো স্টার্টআপ, সো আমরা জেনারেশন এক্স দেখেছি। জেনারেশন এক্স প্রেরিমা যদি বলি ইউএসএ তে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, হয়তো বা একটা 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 ইন্ডাস্ট্রিতে কাজ করছে, একটা বোল্ট লাগাচ্ছে। ওর কাজটা ছিল বারবার ওই একই বোল্টটা লাগানো, এবং ওইটাই অনেক এফিশিয়েন্ট মনে করা হয়তো জেনারেশন এক্স এর বেলায়। জেনারেশন ওয়াই এবং নাও উই আর টকিং অ্যাবাউট জেনারেশন জি। সো জেনারেশন এক্স ছিল যে আমি পড়ালেখা করেছি চাকরি করার জন্য। জেনারেশন ওয়াই এসে অলরেডি বলা শুরু করেছে যে না আমি বোধহয় চাকরি ছাড়া অন্য কিছু করার জন্য পড়ালেখা করেছি। আর জেনারেশন জি, জেন জি যেটাকে আমরা বলি, ওরা ডাইরেক্টলি বলতেছে আমি চাকরির জন্য পড়ালেখা করি নাই। এবং এটা নট ব্যাক বাই মাই ওয়ার্ড, WEF ইয়থ সার্ভে, WEF ইয়থ সার্ভে বলতেছে যে আউট অফ 7 গ্রাজুয়েট একজন বলতেছে সে স্টার্টআপ লঞ্চ করবে। সো 7 জন যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে, 7 জনের মধ্যে 6 জন এখনো মাইন্ডসেটে আছে সে চাকরি করবে, এবং একজন বলতেছে না আমি চাকরি করব না, আমি স্টার্টআপ লঞ্চ করব। এবং আমাদের পার্সপেক্টিভে যদি আমরা বলি, ইউএসএ তে এটাকে বলি, ইউএসএ কে বলা হয় যে স্টার্টআপ হেভেন। দ্য রিজন এটাকে বলা হয় স্টার্টআপ হেভেন, এখানে হচ্ছে কি এখানে পলিসি থেকে শুরু করে, ফান্ডস থেকে শুরু করে, যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে এটা খুবই স্টার্টআপ ফ্রেন্ডলি। আপনি যদি দেখেন ক্যালিফোর্নিয়া অর নিউ ইয়র্ক অর অল দ্য অস্টিন, টেক্সাস, সবগুলা টেক হাবেই স্টার্টআপ অনেক সহজেই আমেরিকাতে গ্রো করতে পারে। ওদের ট্যাক্স লাইবিলিটি বলেন, স্মল বিজনেসের জন্য টোটাল ডিফারেন্ট ট্যাক্স রুল অ্যাপ্লাই হয়, লাইবিলিটি রুল অ্যাপ্লাই হয়। সো এই এনভায়রনমেন্টে যেখানে একটা কর্পোরেট, বিগ কর্পোরেশনের জন্য কিন্তু হোল ডিফারেন্ট ল অ্যাপ্লাই হয়, সেখানে স্টার্টআপ লঞ্চ করাটাও সহজ। এবং উইথ এআই, যেটা এখন খুবই বারবার আসতেছে এআই কথাটা, আপনারা কিন্তু এখন একটা স্টার্টআপ লঞ্চ করতে 15-20 জন 50 জন মানুষের দরকার নাই। 10 জন মানুষ নিয়ে আপনি এআই টুলস ইউজ করে আপনি একটা স্টার্টআপ লঞ্চ করতে পারবেন, এবং আপনি স্টার্টআপ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন, এবং প্রোডাক্টগুলো আপনি আলটিমেটলি মার্কেট প্লেসে সেন্ড করতে পারবেন। এজ এক্সাম্পল, আমরা আপস্কিলে গত 1 বছরে আমরা 6টা প্রোডাক্ট রিলিজ করেছি।
আর ছয়টা এটা মেডিকেল থেকে শুরু করে হেলথ কেয়ার, রিয়েল এস্টেট, এলএমএস, স্মল বিজনেস ভিসা থেকে শুরু করে 6টা ইন্ডাস্ট্রির জন্য আমরা 6টা প্রোডাক্ট লঞ্চ করেছি উইদিন 1 সিঙ্গেল ইয়ার। এবং এগুলো ডেভেলপমেন্ট কমপ্লিট হয় নাই, বাট অ্যাটলিস্ট ডেমো পর্যায়ে তো চলে আসছে। সো এই ব্যাপারটা উইদাউট এআই ইম্পসিবল ছিল। 6টা প্রোডাক্ট লঞ্চ করতে অ্যাটলিস্ট 6 বছর লাগবে, বাট এই কাজটা কিন্তু অনেক কম সময়ে করে ফেলা যাচ্ছে। এটা শুধু আমরা করতেছি আপস্কেল এরকম না, প্রত্যেকেই ইউএসএ তে প্রত্যেকেই এই কালচারটা অ্যাডাপ্ট করতেছে। এবং আমাদের কমিউনিটিতেও কিন্তু আমি তো অনেকের সাথে কথা হয়, দেখি যে ওদের মধ্যে এন্টারপ্রেনারশিপ অ্যাটলিস্ট জেনজি, জেন ওয়াই লাস্টের দিকে যারা আসছে বা জেনজি, ওরা খুবই এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটের। এবং উইথ এআই অন দেয়ার হ্যান্ড তারা এক্সাম্পল গুগল যেটা ইউজ করতেছে ওদের মার্কেটিং এর জন্য, আপনি একই ডেটা সেট পাচ্ছেন আপনার একটা স্মল স্টার্টআপ মার্কেটিং এর জন্য। সো এই ক্ষেত্রে আপনাকে এআই জিনিসটা অনেক সহজ করে দিচ্ছে। এবং আমি ফ্রেশ গ্রাজুয়েটদের বলবো যে প্রত্যেকজন 7 জন ফ্রেশ গ্রাজুয়েটের মধ্যে একজন চাকরি করবে না, সে স্টার্টআপ লঞ্চ করবে। এখন আমাদের কমিউনিটির মধ্যে যদি মনে হয় যে আমাদের 7 জনই আমরা চাকরি খুঁজতেছি, উই আর নট ডুইং থিংস কারেক্ট। এবং এটা হচ্ছে কি ইউএস এর সার্ভে, WEF এর। দ্যাট মিনস আমাদের কমিউনিটির 7 জন যদি আমরা নতুন গ্রাজুয়েট হই, একজন গ্রাজুয়েটকে ওর নিজের একটা গিগ বের করতে হবে যেটাতে সে 24 আওয়ার কাজ করতে পারবে, বাট তার টায়ার্ডনেস আসবে না। ডেফিনেটলি হি হ্যাভ টু প্যাশন অ্যাবাউট দ্যাট টুল অ্যান্ড টেকনোলজি। এবং ওই ওরিয়েন্টেড সে ফান্ড কালেক্ট করতে পারবে ইউএসএ তে, গভর্নমেন্ট ফান্ড থেকে শুরু করে, স্টেট গ্রেড থেকে শুরু করে অনেক পাবলিক ফান্ড গুলাও আছে। ফান্ড কালেক্ট করতে পারবে, সেলফ ফান্ডও করতে পারবে, সো মেনি ডিফারেন্ট ওয়ে ইউ ক্যান ফাইন্ড দ্য ফান্ডস হেয়ার ইন ইউএস। সো ফান্ড কালেক্ট করে সে স্টার্টআপ লঞ্চ করতে পারবে এবং সে মার্কেটিং করে স্টার্টআপটাকে ওর নিজের একটা এন্টারপ্রেনারশিপটাকে সে অ্যাডাপ্ট করতে পারবে এবং সে আরো ওর আশেপাশের অনেককেই এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিতে পারবে। সো ফ্রেশ গ্রাজুয়েটদেরকে আমি অবশ্যই বলবো, বি ওয়ান অফ দোজ 7 গ্রাজুয়েট হু আর এন্টারপ্রেনার অর হু ইজ লঞ্চিং দ্য স্টার্টআপ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।